অভিনয় নিবেদন। আগামী 26শে জ্যৈষ্ঠ 10ই জুন বুধবার আমার একমাত্র কন্যা কল্যাণী নমিতা সহিত চন্দননগর গোঁদলপাড়া নিবাসী অধুনা 25-এর 2 সুরেশ মল্লিক স্ট্রিট ঈশ্বর সুরেন্দ্রনাথ ঘোষের পুত্র শ্রীমান শৈলেশ্বরের শুভ পরিণয় হইবে। আপনি উক্ত দিবসে সপরিবার এবং সবান্ধবে মামালয়ে উপস্থিত হইয়া শুভ কার্যে যোগদান করত বাধিত করিবেন। বিনীত শ্রী ত্রিদীপ চন্দ্র সরকার। এই বিনীত ত্রিদীপ চন্দ্র সরকারের অবস্থাটা এখন বুঝতে পারছো? হাতে মাত্র 2.5টা দিন আর আজ ছাপিয়ে নিয়ে এলে কার্ড। আগে ওই কার্ড খুঁজতেই যত দেরি হয়ে গেল। কলকাতা শহরে কার্ড খুঁজতে দেরি হয়ে গেল? আগে না স্যার, বোম্বে থেকে এয়ার পার্সেল করে আনাতে হয়েছে স্যার। দেখুন না যেরকম ভেলভেট ফিনিশ স্যার। কলকাতা শহরে মাত্র একটিবার এই কার্ড এসেছিল, ওই স্যার বোকেনের ভাইজির বিয়েতে। আমরাই সাপ্লাই দিয়েছিলাম স্যার। আমার কার্ড দেখাচ্ছি, এখন 500 খানি কার্ড বিলি করতে হবে। আর তোমার মতন সব হেজি পেজি লোক নয়, নেমন্তন্ন করতে যদি একটু এদিক ওদিক হয়ে যায় ব্যাস গোটা বছরের একটি টেন্ডারও ধরতে হবে। সামনের বুধবার আমার মেয়ে বিয়ে, ওই দিন সন্ধ্যেবেলা দয়া করে আমার বাড়িতে একবার পায়ের ধুলো দিতে হবে স্যার। কিন্তু এসব সামাজিক নিমন্ত্রণের ব্যাপারে আমি তো কোথাও যাই না ত্রিদীপ বাবু। আমার এই আবদারটুকু আপনাকে রাখতেই হবে স্যার। ব্যাপার কি জানেন, সামনের বছরের টেন্ডারগুলো সমস্ত কল করা হয়ে গেছে। এর মধ্যে আমি যদি কোনো পার্টির বাড়িতে কোনো ফাংশনে যাই, আর সব কন্ট্রাক্টর রয়েছেন, তারা 5 কথা ভাবতে পারেন। ছি ছি ছি, এসব কথা শোনাও যে মহাপাপ স্যার। আপনার মতন একজন ধার্মিক ব্যক্তি আমার মেয়েটিকে একবার আশীর্বাদ করে আসবেন, এর মধ্যে টেন্ডারের কথা উঠছে কেন স্যার? ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না। না স্যার, চেষ্টা নয়, আপনাকে একবার যেতেই হবে। আমার বাড়িটা হচ্ছে ঢাকুরিয়ার মোড় থেকে ওই স্টেশনের দিকে একটু। জানি ওদিকটা আর একটু তো যাতায়াত। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, তাহলে আমি এখন চলি। মিস্টার চৌধুরী? না, উনি তো কোর্ট থেকে ফেরেন না এখনো। ও আচ্ছা আচ্ছা, 1 নম্বরে ত্রিদীপ সরকারের বাড়িতে ওর মেয়ের বিয়ে আগামী বুধবার সন্ধ্যেবেলায়। তো আপনারা 4 জন, মানে আপনারা আর 2 ছেলে গিয়ে ওখানে বিয়ে দেখবেন আর আহারাদিটা সম্পন্ন করে আসবেন। এই যে আপনার কার্ড। ও, আগামী বুধবার সন্ধ্যে? আগে হ্যাঁ। আচ্ছা, ওই পাশের বাড়িতেই তো 41-এর নগেন বাবু না? না তো, ওটা তো 17-2 সুধাংশু গুপ্তর বাড়ি। ও আচ্ছা, আপনাদের এই পাড়ার নম্বরগুলো বড় গোলমেল। আচ্ছা দাদা, ওই 41 নম্বরের বাড়িটা কোনটা? বুধবার। দাদা বলুন, ওই 41 নম্বরের বাড়িতে কোন দিকে? 41 নম্বর পুরনো বাড়ি, ওই সামনে এগিয়ে গিয়ে ডান দিকে গলি, গলি ভেতর গলিতে। যাক, শেষ পর্যন্ত 41 নম্বর পাওয়া গেল। যেমনি রাস্তাটা তেমনি সব নম্বর, 5-এর পর 25, 25-এর পর 37। আগামী বুধবার আপনারা স্বামী স্ত্রী আর আপনার 2 মেয়ে কাকে চান? না, মানে আপনারা 2 বোন আর আপনার বাবা মা, 1 নম্বরে ত্রিদীপ সরকার, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, আপনাদের নেমন্তন্ন। ত্রিদীপ বাবুর বাড়িতে আমাদের নেমন্তন্ন? আগে হ্যাঁ, আপনাদের কার্ড দেবো তো আমি ভুলে ফেলে এসেছি। আচ্ছা, আমি পরে দিয়ে যাব। মোট কথা আগামী বুধবার আপনারা আসছেন, আর ওই সঙ্গে কষ্ট করে আহারা দিয়ে সম্পন্ন করছেন। আপনি ভিতরে আসুন, আমি বাবাকে ডেকে দিচ্ছি। বসুন। বাবা, কি রে? একটু শুনে যাও তো। এই যে যাই। কি ব্যাপার? ইনি কি বলছেন শুনুন। নমস্কার। তা আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। না, আমি আর বলবো না। বুধবার ত্রিদীপ বাবুর মেয়ের বিয়ে। আপনারা 2 জন স্বামী স্ত্রী আর আপনার 2 জন মেয়ে
ত্রিদীপবাবুর বাড়ি গিয়ে আহারাদি সম্পন্ন করবেন। খুব ভালো, এ তো খুব আনন্দের কথা। কিন্তু আপনাদের কার্ডটা আমি ভুলে ফেলে রেখে এসেছি। আরে কার্ড দিয়ে কি হবে, আপনারা নিমন্ত্রণ করেছেন, আমরা নিশ্চয়ই যাবো। আচ্ছা, দিদিবাবুর মেয়ের বিয়ে আগে হ্যাঁ ওই 1 নম্বর বাড়িতে। হ্যাঁ তুমি কি দিদিবাবু কেউ হও? হ্যাঁ, ত্রিদীপবাবুর আমি মানে ত্রিদীপবাবু আমার মেসমশাই হবে। ও, আচ্ছা চল। আচ্ছা আচ্ছা। ভাবতেও আশ্চর্য লাগে, দিদিবাবুর মতো লোক তোমাকে নেমন্তন্ন করেছেন। উনি বড়লোক হলেও অহংকারী নন। তা নয় হলো, কিন্তু তিনি তোমার মতন মানুষের নাম তো জানেন বলে মনে হয় না। তা না জানতে পারেন, কিন্তু আমার মনে হয় পাড়া শুদ্ধকে নেমন্তন্ন করেছেন, কাজে একজন কাউকে ধরে সব নামগুলো লিখে নিয়েছেন, এই আর কি। কম করে 50টি মেয়ের বাপ ঘোরাঘুরি করছো, তাদের খপ্পর থেকে পাত্রটিকে উদ্ধার করে আনা কি চারদিকারি কথা? হ্যাঁ, তবে একটা সুবিধা হয়ে গিয়েছে। খবর পেলাম যে শৈলেশ্বর আমার ওই শালিক ছেলে অশেষ তার বন্ধু। এই সুযোগে প্রস্তাবটা পেয়ে ফেললাম, আর লোভ দেখালাম যে ফরেন ঘুরে আসার সমস্ত খরচ খরচা আমি দেবো। ব্যাস, এক টানে মাছ একবারে ডাঙায়। মাঝে মাঝে বললে একটু চা দিতে, হেঁটে হেঁটে গলা এবার কাট হয়ে গেল। এত দেরি হলো তোমার? দেরি হবে না, পুরনো বাগান স্ট্রিট তো একটি ধাঁধা, আর সব থেকে ট্রাভেল দিয়েছে 41 নম্বরের নগেনবাবু। নগরবাবু বাড়িতে গিয়েছিল তো? আগে হ্যাঁ তার সঙ্গে দেখা হলো? নগরবাবু স্ত্রী বাড়ি ছিলেন? হ্যাঁ, নগেনবাবু স্ত্রী ছিলেন, নগেনবাবু ছিলেন। কই তোমার সঙ্গে তো আমার দেখা হয়নি, আমি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে সোজা এইখানে আইছি। এটা কিরকম ব্যাপার হলো? তুমি ঠিক 41 নম্বরের বাড়িতে গিয়েছিলে কি? আগে হ্যাঁ 41-এর 1 নম্বর বাড়িটা ঠিক আমারই বাড়ির মতন, স্বামী স্ত্রী আর 2 মেয়ে। তাহলে বোধহয় একটা ভুলই হয়ে গেছে। কমেডি অফ এরার। যাক, শেষ পর্যন্ত জানা গেল আমাদের বাড়ির 4 জনের নেমন্তন্ন হয়েছে। আপনি মিঠে মিঠে একটা ফর্মালিটির জন্য চিন্তা করবেন না। না না না, তা কখনো হয়? যার যেটুকু প্রাপ্য প্রেস্টিজ তাকে তো সেটুকু দিতেই হবে, নইলে তো নিজেরই অসম্মান। অশেষ, তুমি আর একটু কষ্ট করো। বলুন। তুমি এখন একবার নগেনবাবুর বাড়িতে যাও, ওর স্ত্রীর সঙ্গে দেখা করে যথারীতি নিমন্ত্রণ করে এসো। আচ্ছা, ওই 41-এর 1 যে বাড়িটা আছে না, ওটা ঠিক কোন দিকটা আপনার বাড়ি? বাঁদিকে মানে পাশে একটা গ্যারেজ আছে, দেখে চিনতে পারবে। আচ্ছা তাহলে উঠেছি। শুনুন শুনুন, আচ্ছা, যে ভদ্রলোককে ভুল করে নেমন্তন্ন করা হলো, মানে যিনি ওই 41-এ 1 নম্বর বাড়িতে থাকেন, তাকে আপনি চেনেন বলে মনে হচ্ছে? ব্যক্তিটি কে? মানে আমার নিমন্ত্রণ নেবার মতন রেসপেক্টেবল তো? রেসপেক্টেবল মানে ইনকাম ট্যাক্স নেন তো, মানে বেশ একটু সঙ্গতি সম্পন্ন? আগে ঠিক বিপরীত। হ্যাঁ, তার মানে একটা বাজে লোক? সাধারণ গরিব ভদ্রলোক, ভাড়া বাড়িতে থাকে, ওদের মাস্টারি টাস্টারি করে। আচ্ছা চলুন। ছি অশেষ, আপনি কি সত্যি বিরক্ত হলেন নাকি? তা একটু হয়েছি ভাই। 4টে ফালতু মানুষ এসে আমার বাড়িতে নেমন্তন্ন খেয়ে যাবে, এটা মোটেই আমার দুশ্চিন্তার বিষয় নয়। প্রশ্নটা হচ্ছে আমার প্রেস্টিজ। দেখুন, আমার একটা সামান্য ভুল, জানি হয়তো খুব জোর খানিকটা হাসাহাসি করা যেত, তাই বলে আপনি যদি প্রেস্টিজের কথা ভেবে। আহা, তুমি বুঝতে পারছো না অশেষ, যাকে তাকে আমি নেমন্তন্ন করতে যাবো কেন? এই যে নগেনবাবু, তাকে আমি নেমন্তন্ন করেছি, কিন্তু কেন? ইনি ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, অতএব একে আমি খাতির করে চলি, কারণ কখন কি দরকার হবে তার তো ঠিক নেই। যাকে আমার কোনো দরকার নেই তাকে যদি মিছিমিছি নেমন্তন্ন করে বসি, তাহলে সে ভাববে তাকে আমি খাতির করছি। তাতে ক্ষতিটা কি? অনেক ক্ষতি। তাতে আমার প্রেস্টিজের ক্ষতি, আমার বাড়িতে যারা সম্মানিত ভদ্রলোক মহিলারা আসবেন তাদের প্রেস্টিজের ক্ষতি, এবং মাস্টারটারও ক্ষতি। তার মনে মিছিমিছি একটা অহংকার ঢুকিয়ে দেওয়া হবে। সংসারের নিয়ম কানুন যে এত সূক্ষ্ম তা তো জানতাম না। জানতে না বলেই তো ভুল করে বসেছো। এখন যাও, ভুলটা শুধরে এসো। কি করে? তুমি সেই মাস্টারটার বাড়িতে গিয়ে বলে এসো যে তাকে ভুল করে নেমন্তন্ন করা হয়েছে। এটা ভালো দেখা না মেশমশাই। তুমি তর্ক করলে যে আমি আবার অসুবিধে পড়বো অশেষ। যাকে আমার কোনো দরকার নেই তাকে মিছিমিছি নেমন্তন্ন করতে যাবো কেন? তাছাড়া মানুষের কথা আর কাজের মধ্যে যদি একটা উদ্দেশ্য না থাকে, তাহলে সেটাকে পাগলামির ব্যাপার হয়ে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বলে আসছি। কাইন্ডলি আপনার বাবাকে একবার ডেকে দেবেন। বাবা,
কি ব্যাপার? আরে, তুমি তা বাইরে দাঁড়িয়ে কেন বাবা? না, সামান্য একটা কথা বলে চলে যাবো, সেই জন্য বাইরে দাঁড়িয়ে রয়েছো। আচ্ছা, কিরকম বোকা তুমি! এসো এসো, ভেতরে এসো, এসো এসো, এসো, বসবে, এসো এসো রে, চাই, বসো বসো বসো। আমি যে জন্য আবার ফিরে এলাম সেটা হলো, অত ব্যস্ত হচ্ছ কেন? একটু চা খেয়ে নাও, জিরিয়ে নাও, তারপর সব শুনছি। চা? আচ্ছা, এখন আবার অসময়ে চা? আরে না না, এটা অসময় নয়, মানে ব্যাপার হচ্ছে এই যে চা তৈরি ছিল, আমি এই রাতের বেলায় এক পেলা চা আর এক টুকরো রুটি ছাড়া আর কিছুই খাই না, বুঝেছো না? এরকম বয়সেতে যত কম খাওয়া যায় ততই ভালো। এটা আপনি প্রায় ঠিক কথাই বলেছেন। দেখুন, এসব তত্ত্ব আমার কিছু জানা আছে, আমি ডাক্তার। ও আই সি। কেমন? এবার নিজের কানে শুনে নে আমি ঠিক বলি কিনা। আরে এরা মনে করে যে আমি বুঝি ইচ্ছে করে কম খাই। কিন্তু কম খাওয়ার একটা মাত্রা থাকা উচিত। শুধু একখানা রুটি আর এক কাপ চা খেয়ে থাকলে কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার আশঙ্কা আছে। এইবার এইবার আবার কি? তোমারও একটা অনাবশ্যক কথা আমি বলে দিতে পারি। আচ্ছা, ভালো কথা, তোমার নামটা কিন্তু অশেষ রায়। আচ্ছা, তুমি বলো অশেষ, বেশিক্ষণ ধরে রাত জেগে লেখাপড়া করা কি স্বাস্থ্যের পক্ষে ভালো? মোটেই না। আচ্ছা, রাত জেগে এত লেখাপড়া করার কারণটাই বা কি? ও যে এবার বিএ পরীক্ষা দিচ্ছে, সে has taken honors in philosophy. আচ্ছা, এবার আমার এই বিচ্ছু মেয়ে কিলো কাটার একটা অবাধ্যতার কথা। ভারী অবাধ্য মেয়েটা, জানো? এ খুব নাচতে পারে ভালো। তা আমি বলি কি, যে পেটে ভালো করে দুধ ঘি না পড়লে যদি ওরকম করে নাচা হয় তাহলে যে শরীরটা খারাপ হয়ে যাবে, বলো কি না? সে তো ঠিক কথা। জানো বাবা, এই তোমার মেসমশাইকে আমি খুব শ্রদ্ধা করি। অবশ্যই কেউ কেউ বলে তিনি খুব অহংকারী লোক, কিন্তু আমার তো তা মোটেই মনে হচ্ছে না। আরে তাই যদি হবে তাহলে তিনি নিজের মেয়ের বিয়েতে আমার মতন, এই বিমান চৌধুরীর মতন একজন নগণ্য স্কুল টিচারকে নেমন্তন্ন করতে যাবেন কেন এত আদর করে? হ্যাঁ, দেখুন, যে কথাটা আমি বলবো বলে এসেছিলাম সেটা হলো, মানে মানে খুব লজ্জাজনক একটা ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করে আপনাদের নেমন্তন্ন করে ফেলেছি। ত্রিদীপ সরকারের বাড়িতে আপনাদের কোনো নেমন্তন্নই নেই। আমি নগেনবাবুর বাড়ি ভুল করে। তাই বলো? আচ্ছা, এটা এত লজ্জা পাওয়ার কি হয়েছে বাবা? না না, তুমি কিচ্ছু লজ্জা পেও না। আরে এই ভুল তো সকলের দ্বারাই হতে পারে। দেখো, তুমি তোমার মেসমশাইকে গিয়ে বলো যে আমরা কিচ্ছু মনে করবো না। আচ্ছা আচ্ছা, আজ তাহলে আমি চলি। আচ্ছা বাবা, এসো এসো। কি কাণ্ড, এটা আবার হাসছে, দেখো। চলে আয় আমার সাথে। এই যে অশেষ, তোমাকে খুঁজছিলাম। দেখো, কাল সকালে তো আর নিঃশ্বাস ফেলবার সময় পাওয়া যাবে না, তাই ভাবছিলাম তোমাকে নিয়ে বসে কাল গেস্টদের কিভাবে রিসিভ করা যায় একটু ঠিকঠাক করে নেবো। আচ্ছা, আপনি যান, আমি আসছি। আর হ্যাঁ, দেখো, মাস্টারটা নেমন্তন্ন ক্যান্সেল করে ভালোই করেছো, বুঝলে না? অতগুলো রেসপেক্টেবল গেস্টের মাঝখানে একটা বাজে লোক ঢুকে পড়লে খুব ডেলিকেট সিচুয়েশন হতো, তাই না? আচ্ছা, তুমি তাহলে এসো। কে? আপনি এ সময়? আমি আবার বাধ্য হয়ে আপনাদের একটু বিরক্ত করতে এলাম। সামান্য দুটো একটা কথা বলে আমি চলে যাব। রাত 12টার সময় কারোর বাড়িতে গিয়ে সামান্য দু চারটে কথা বললেও বাড়ির লোক বিরক্ত হয়। তা আমি জানি, আর তাছাড়া আপনার কাছে কড়া কথা শুনবো বলে আমি তৈরি হয়ে এসেছি। সত্যি কথা বললেই কড়া কথা বলা হয় না অশেষ বাবু। আচ্ছা দেখুন, আপনি যতক্ষণ এত কথা বলছেন ততক্ষণে কিন্তু আমার কথা শেষ হয়ে যেত, আর আমি নিশ্চিন্ত মনে চলে যেতে পারতাম। বলুন। কাল আমাদের আলিপুরের বাড়িতে আপনারা একবার দয়া করে যাবেন। কেন? আপনাদের নেমন্তন্ন। নেমন্তন্ন? হ্যাঁ। কেন? ধরুন এমনি,
আমার বোন সুধার জন্মদিনটা অবশ্য কিছুদিন হলো হয়ে গিয়েছে। যাই হোক, ধরুন সেইটি বাড়িয়ে নিয়ে বলছি যে সুধার জন্মদিন উপলক্ষে। দেখুন অশেষ বাবু, আপনি নিজেকে বোধহয় খুব চালাক মনে করেন। আগে হ্যাঁ, হঠাৎ আপনি ধরেই নিয়েছেন যে আপনাদের মতন বড় মানুষের বাড়ি থেকে ডাক পড়লে আমাদের মতন মানুষ তক্ষুনি খাবার জন্য ছুটে যাবে। দেখুন, আচ্ছা আমাদের বাড়িতে আপনাদের মতন লোক তো প্রায়ই আসেন। এই তো আমার বোন সুধা, তার নতুন নতুন বান্ধবী হরদমই তো আসে। আর আমিও তো কত জায়গায় যাচ্ছি, খাচ্ছি, এর মধ্যে অস্বাভাবিক কি পেলেন? কিন্তু নেমন্তন্নটা করছেন কেন? বুঝতেই তো পারছেন, আমারই ভুলে আজকে আপনাদের যে অপমানটা হয়ে গেল। অপমান? কিসের অপমান? একবার নেমন্তন্ন করে তার প্রত্যাহার করে মানুষ। ছি। ত্রিদীপ সরকারের বাড়ি থেকে নেমন্তন্ন না পেলে যে আমরা ছোট হয়ে যাব, এমন অদ্ভুত বিশ্বাস আমাদের নেই। আপনাকে আমার বক্তব্যটা ঠিক বোঝাতে পারছি না। আপনার বক্তব্য বুঝিয়ে বা আমার লাভটা কি? আপনি আমাদের বাড়ি যাবেন। দেখুন, আমি তো নিমিত্ত মাত্র। মেসমশাইয়ের মেয়ের বিয়ে, কাকে নেমন্তন্ন করতে হবে না করতে হবে সে তো তিনি বুঝবেন। আমি তো যথা নিযুক্ত অস্মি তথা কর্মী মাত্র। তাই বলে আপনার মন খারাপ হয়েছে? কারেক্ট। তাহলে বলুন আমাদের বাড়িতে যাবেন। তার চেয়ে আমি যদি বলি আপনি বরং আমাদের বাড়িতে এসে কিছু খেয়ে যাবেন। বেশ তো, হ্যাঁ বেশ, তাহলে কালকে আপনার নেমন্তন্ন রইল। আচ্ছা, কিন্তু আপনি বলুন, আমার সম্পর্কে কোনো ভুল ধারণা আপনার মানে আপনাদের আর রইল না? আচ্ছা তাহলে চলি। শুনুন অশেষ বাবু, কিছু বললেন? কালকে আপনি ঠিক আসছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। আমি কিন্তু কালকে থাকতে পারছি না। তা নাই বা থাকলেন, আমি ঠিক সময় মতো এসে আমার খাবার খেয়ে চলে যাও। আমি থাকবো না জেনে আসবেন তো? হ্যাঁ নিশ্চয়ই। অনেক রাত হয়ে গেল অশেষ বাবু। ও হ্যাঁ, এই যে যাই। আচ্ছা দেখলেন তো, একই বলে ভাগ্যি। যাকে এখানে দেখতে পাবো বলে আশাই করিনি, তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমার খাওয়া দাওয়ার তদারক করলেন। আর যাদের সঙ্গে অনেক গল্প করবো বলে আশা করে এসেছিলেন, এসে দেখেন তারাই নেই। সত্যি আমি কিন্তু একদম ভুলে গেছিলাম যে আজকে আমাদের মামার বাড়ি যাবার কথা। এদিকে আপনাকে নেমন্তন্ন করে ফেলেছি, তাই বাধ্য হয়ে আমাকেই থাকতে হবে। ভুল করে নেমন্তন্ন করার শাস্তি? বারে শাস্তি কেন হবে? যাবার আগে বাবা মা কত করে বলে গেলেন, আপনি যেন কিছু মনে না করেন। আরে কি মুশকিল, আমি মনে করতে যাবো কেন? আমি তো দিব্যি এসে চর্বচর্ষ লজ্জা পেয়েও গিললাম। তাছাড়া আরেকবার আসার একটা ছুতোও তো পাওয়া গেল। আরেকবার আসতে হলে বুঝি ছুতোর দরকার হয়? তা দরকার হয় বই কি। কাল আপনি আমাকে যেরকম ঘাবড়ে দিয়েছিলেন না। তা কি করবো বলুন? একজন ভদ্রলোক যার সঙ্গে মাত্র কিছুক্ষণ আগে আলাপ হয়েছে, তিনি যদি রাত 12টার সময় জানলার পাশে এসে দাঁড়ান তাহলে তাকে পুলিশে দেওয়া উচিত। আপনি বলুন সন্দেহ হয় কিনা? আচ্ছা, কিন্তু একটা কথা আমি কিছুতেই তো বুঝতে পারছি না, আপনি রাগ করে আমার নেমন্তন্ন কেন করলেন? যখন বুঝলাম একটা সামান্য ভুলের জন্য আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন। এই মাত্র? শুধু তাই নয়, দেখলাম আপনি নিতান্তই সরল মনের মানুষ। তার মানে? তার মানে আপনার কাছ থেকে কোনো ভুল কথা শোনার আমার ভয় নেই। কিসের ভুল কথা অলকা চৌধুরী? যে কথা আপনার মতো মানুষের পক্ষে আমার মতো মানুষকে বলা উচিত হবে না। ও এতক্ষণে বুঝতে পারলাম। আপনি তো দেখছি খুব সিরিয়াস ধরনের স্টুডেন্ট, দিনরাত বইয়ের মধ্যে মুখ বুঝে থাকেন। মোটেও না। আপনার এই মোটা মোটা বইগুলো কিন্তু আপনার সপক্ষে সাক্ষী দিচ্ছে না। শৈলেশ্বর ঘোষ? এ কোন শৈলেশ্বর ঘোষ বলুন তো? ডক্টর শৈলেশ্বর ঘোষ। না না, আমিও তো একজন ডক্টর শৈলেশ্বর ঘোষকে চিনি। ওই সুরেশ মল্লিক স্ট্রিটে থাকেন। আপনি ঠিক লোককেই চেনেন।
কিন্তু কিন্তু আপনার সঙ্গে তার পরিচয়, তিনি কি আপনাদের কোনো আত্মীয়? এখনো হননি, তবে শিগগিরই হবে। কি করে? মানে মানে আমার সঙ্গে তার বিয়ে হবে। বিয়ে হবে? কি করে? যে করে সব বিয়ে হয়। না মানে আমি শৈলেশ্বরের বন্ধু, অথচ আমি জানি না। সময় হলেই জানতে পারবে। আপনার বাবা মা একথা জানেন? হ্যাঁ, বাবার সম্মতিতে এই বিয়ে হচ্ছে। একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলুন। শৈলেশ্বরের সঙ্গে আপনার কতদিনের পরিচয়? কিভাবে পরিচয়? শৈলেশ্বর বাবু আমার বাবার ছাত্র ছিলেন। সেই সুবাদে আমাদের বাড়িতে তিনি প্রায় যাওয়া আসা করতেন, থিসিসের পয়েন্ট নিয়ে আলোচনা করতেন। আমার বাবা সামান্য স্কুলের মাস্টার হলে কি হবে, জ্ঞানে পাণ্ডিত্যে তিনি অনেকের চেয়ে বড়। তারপর? বাবা শৈলেশ্বর বাবু থিসিসের পয়েন্ট নিয়ে নানান রকম আলোচনা করতেন, আর আমি বসে বসে শুনতাম। মনে হতো এমন একটা মহৎ কাজে যদি কিছু সাহায্য করতে পারি, তাহলে নিজেকে ধন্য বলে মনে করি। আপনার সেই মনোভাব জানতে পেরে শৈলেশ্বর নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠল। ঠিক তাই। কি সাহায্য করেছেন? ন্যাশনাল লাইব্রেরি থেকে কত ভালো ভালো রেফারেন্সের বই এনে দিয়েছি। আর রাত জেগে জেগে থিসিসের নোট কপি করে দিয়েছি। আর এমনকি ফাইনাল ম্যানুস্ক্রিপ্টও নিজের হাতে টাইপ করে দিয়েছি। তারপর? তারপর সেই থিসিস সাবমিট করবার দিন এলো। সেদিন আমাদের কি আনন্দ। ট্যাক্সি করে বাড়ি ফিরছিলাম। আজকে কিন্তু আমার সবকিছু ভালো লাগছে। ওই বিকেলের আকাশটা, ময়দানের গাছগুলো সব। তুমি দেখছি একদিনে কবি হয়ে গেছো। বলো নিবা, আজ আপনি থিসিস সাবমিট করেছেন, আর দুদিন বাদে ডক্টর শৈলেশ্বর ঘোষ। চলো আজকের দিনটা সেলিব্রেট করা যাক। বেশ, তো চলুন না আমাদের বাড়ি, আপনাকে খুব ভালো করে মাংস রেঁধে খাও। তোমার বাড়িতে অন্য কোথাও যাই। কোথায়? চলো না আমার ফ্ল্যাটে। সেখানে কেন? তোমার বাড়িতে তোমাকে একা পেতে আমার বড় অসুবিধা হয়। তাছাড়া আমার ঘর সংসার কেমন সেটা তো একদিনও দেখলে না তুমি। একদিন তো দেখবই। এ কটা দিন না হয় অজানাই থাকতেন আপনার ফ্ল্যাটটা। একদিন দেখবে, আজকে দেখলেই যত দোষ। তাছাড়া আমার বাড়িতে আর কেউ নেই, আমরা নিরিবিলি বেশ গল্প করতে পারি। কি গাড়ি ঘোড়াতে বলি? না, ও, এই তাহলে তোমার আমার উপর বিশ্বাস। শৈলেশ্বর বাবু, আমার এত বড় আনন্দের দিনটাকে আপনি কেন এমন ভাবে নষ্ট করে দিচ্ছেন? সেদিন আমি তার কথা রাখতে পারিনি। কি এক অজানা আশঙ্কায় মন ভরে গেছিল। আমি যেতে পারিনি। তারপরের দিন থেকে শৈলেশ্বর বাবু একদিনও আমাদের বাড়িতে আসেন। আপনি নিজে কখনো খোঁজ নিতে যান? চিঠি লিখেছিলাম, কোনো উত্তর পাইনি। আপনার বাবা জানেন একথা? না, তিনি সেই ভরসাতেই আছেন শৈলেশ্বর বাবু তার কথা রাখবেন। আচ্ছা, আপনি তো শৈলেশ্বর বাবুর বন্ধু, আপনাকে যদি একটা অনুরোধ করি, আপনি কি আমাকে খুব নির্লজ্জ ভাববেন? কি অনুরোধ? আপনি যদি শৈলেশ্বর বাবুর সঙ্গে কথা বলেন, তাকে গিয়ে বলেন যে অলকা জানতে চেয়েছেন
আমাকে আর কতদিন এরকম ভাবে অপেক্ষা করে থাকতে হবে? এই মাসেই তো বিয়েটা হয়ে যেতে পারতো। যদি এ মাসে বিয়ে না হয় ক্ষতি কি? যদি কোনোদিনই বিয়ে না হয়? অশেষ বাবু দাঁড়া। কোনো কথা না বলে যে চলে যাচ্ছে? আমি যখন আপনার কোনো উপকারই আসবো না তখন আমার হয়ে শৈলেশ্বর বাবুকে দুটো কথা বলবেন। এটা কি খুবই কঠিন কাজ? হ্যাঁ, খুব কঠিন কাজ। অশেষ যে, এসো এসো, কামিন 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 কামিন। তারপর কি খবর? তোমার তো কোনো পাত্তাই নেই। পাতা আছে কিনা তোমার বিয়ের দিনই দেখতে পাবে। বসো বসো বসো, কি খাবে বলো? কফি, টি? নো থ্যাঙ্কস। আচ্ছা তুই বসো, আমি এক্ষুনি আসছি। তারপর অশেষ বলো, কি খবর? কেমন, হ্যাভ এ সিগারেট। আমাকে তো বেশ খুশি খুশি লাগছে। খুশি দেখাবে না, হাজার হোক পয়সাওয়ালা শ্বশুর পাচ্ছি তো। আচ্ছা শৈলেশ্বর, পুরনো বাগান স্ট্রিটের বিমান চৌধুরী বলে কাউকে তুমি চেনো? বিমান চৌধুরী? স্কুলে তুমি নাকি তার ছাত্র ছিলে? ও মাস্টারমশাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি। তাহলে তার মেয়ে অলকা চৌধুরীকেও নিশ্চয়ই চেনো। হঠাৎ এই প্রসঙ্গ আসছে কেন? না এমনি। চিনি চিনি মানে আগে মাঝে সাঝে ওদের বাড়িতে আমি যেতাম। আকাশবাণী কলকাতা। তখন দু একবার মেয়েটি আমাকে চাটা খেতে দিয়েছিল। তোরির আগে সেতার বাজিয়ে সে সময় আলাপ টালাপ হয়। ইন্দ্রনীল ভট্টাচার্য। আর কিছু নয়। অথচ বিমানবাবু কিন্তু এই বিশ্বাসে নিশ্চিন্ত হয়ে আছেন যে তুমি তার মেয়েকে বিয়ে করবে। এটা ওদের অন্যায় বিশ্বাস। আমি কোনো বাড়ি থেকে দু একবার চা খেলেই যদি ওরা ভাবতে বসেন আমি ওদের কন্যাদায় উদ্ধার করব, তাহলে তো আমার কোথাও যাওয়া চলে না। আর মেয়েটিকে যদি তুমি নিজে কথা দিয়ে থাকো? মিথ্যা কথা, এরা কোনো মতে কথা প্রমাণ করতে পারে না। না তা অবশ্যই নিশ্চয়ই পারে না। সন্ধ্যাবেলার রঙিন আলোয় ট্যাক্সির ভেতরে যদি কোনো মেয়েকে কিছু বলেই থাকো তাহলে তা একমাত্র প্রমাণ করতে পারতো তোমার বিবেক। আর পয়সাওয়ালা শ্বশুর পাচ্ছ বলে বোধ করি সেই বস্তুটাকে তুমি বিসর্জন দিয়ে বসে আছো। আচ্ছা চলি। দাঁড়া অশেষ, এসব মিথ্যে গুজব তোমার মেসোমশাইকে তুমি বলে বেড়াবে না তো? না না, সে ভয় তুমি করো না। আর তাছাড়া আমি বললেই বা তিনি বিশ্বাস করবেন কেন? তুমি যেমন মুরব্বী চাইছো পয়সাওয়ালা শ্বশুর, তেমনি তিনিও তো চাইছেন ডক্টরেট বা অধ্যাপক জামাই, যাতে তার কৌলিন্যটা আর একটু বাড়ে। আচ্ছা, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।